সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রোস্টেট ক্যান্সার ও তার চিকিৎসা। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তাহলে চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার এ.কে.এম. ফজলে রাব্বী খান 1985 সালের নভেম্বর মাসে নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2008 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত। আপনাকেও শুভেচ্ছা। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেটি হচ্ছে প্রোস্টেট ক্যান্সার। প্রথমেই জানাবেন যে প্রোস্টেট গ্রন্থি এটি আমাদের মানবদেহে কাদের শরীরে থাকে এবং এর কি কাজ রয়েছে? প্রোস্টেট গ্রন্থিটা হচ্ছে পুরুষের মূত্রথলির ঠিক নিম্নভাগে এবং মূত্রনালীর চারপাশে একটি মাংসপিণ্ড। এটি মূলত আমাদের পুরুষের সিমেন বা বীর্য সেটার একটা ম্যাক্সিমাম অংশ এটি উৎপন্ন করে থাকে এবং শুক্রাণুর পুষ্টি এবং এর বর্ধনে কাজ করে থাকে। পুরুষদের প্রোস্টেট গ্রন্থির ক্যান্সার হলে তারা আসলে কিভাবে বুঝতে পারবে বা কোন বয়সে হয় এটি যদি একটু জেনে নেই। আচ্ছা, সাধারণত প্রোস্টেটের 3 ধরনের সমস্যা বা প্রবলেম আমরা সাধারণত বুঝতে পারি বা আমরা চিকিৎসা করতে গিয়ে ধরতে পারি। একটা হচ্ছে যে আমরা বলি এনলার্জ প্রোস্টেট বা এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট। যদি প্রোস্টেটটা বড় হয়ে যায় সেক্ষেত্রে পেশেন্টগুলো আমাদের এখানে আসে। সাধারণত এটা অ্যাবভ 40 ইয়ার্স, 40 to 60 ইয়ার্সের মধ্যে সাধারণত প্রোস্টেট গ্রন্থিটা বড় হয় বা স্ফীত হয়। এটাকে আমরা এনলার্জমেন্ট অফ প্রোস্টেট বা বিইপি বলে থাকি সাধারণ পুরুষে, বিনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট। এই একটা সমস্যা সাধারণত আমরা ফেস করি। 2 নম্বর হচ্ছে যে মেজর আরেকটা সমস্যা প্রোস্টাটাইটিস। যদি প্রোস্টেট গ্রন্থিতে কোনো ধরনের ইনফেকশন হয়, কোনো জীবাণুর সংক্রমণের মাধ্যমে যদি ইনফেকশন হয়, প্রদাহ হয়, তাহলে এই ধরনের প্রবলেম নিয়ে রোগীগুলো আমাদের কাছে আসে। অ্যান্ড থার্ড যেটা প্রোস্টেট ক্যান্সার, এটা প্রোস্টেট গ্রন্থিতে অনেক দীর্ঘদিনে থেকে আস্তে 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 এটা পরে প্রকাশ পায়। এই জন্য আমরা সাধারণত প্রোস্টেট ক্যান্সারকে নিরবঘাতক বলে থাকি। প্রোস্টেট আমরা অ্যানাটমিক্যালি 5 জোনসে ভাগ করি। তো এটা ট্রানজিশন জোন বলে একটা জোন আছে, পেরিফেরাল জোন থাকে। তো ট্রানজিশন জোনে হচ্ছে এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট হয় এবং পেরিফেরাল জোনে আপনার ক্যান্সার হওয়ার প্রবণতাটা বেশি থাকে। স্যার, প্রোস্টেট ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরস আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে এখানে রিস্ক ফ্যাক্টর মধ্যে এখানে এজ একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে, যদি 60 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ, 6 ডিকেডের অ্যাবভ হচ্ছে যে এটা প্রোস্টেট ক্যান্সার হওয়ার প্রবণতাটা বেশি থাকে। 2 নম্বর হচ্ছে আমাদের বিহেভিয়ারাল ফ্যাক্টর বা কিছু হচ্ছে যে অভ্যাসগত কাজ, যেমন স্মোকিং, টেকিং অ্যালকোহল, এইগুলোতে সাধারণত প্রোস্টেট ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে। এবং হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ যদি আমাদের ইমোবিলাইজেশন থাকে বা দীর্ঘ যদি ক্রনিক অসুখ থাকে সেক্ষেত্রেও প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অন্যান্য ক্ষেত্রে যেমন আমরা অনেক ক্ষেত্রে প্রিভেনশনের কথা বলি, সার্ভাইকাল ক্যান্সার বা নারীদের ক্ষেত্রে যেমন আমরা এখন স্ক্রিনিংয়ের ব্যবস্থা করতে পেরেছি এবং অনেকটাই সচেতনতা আসার ক্ষেত্রে কিন্তু এর হারটাও কমে আসছে। তো প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে পুরুষ রোগীদের জন্য এরকম কোনো ব্যবস্থা রয়েছে কিনা? হ্যাঁ, আমরা সাধারণত প্রোস্টেট ক্যান্সার, যেহেতু আমি প্রথমেই বলেছি এটা একটা নিরবঘাতক, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা কিছু জিনিস বা কিছু সতর্কতা বা কিছু জিনিস মেনে চললে বা রোগী যদি নিয়মিত সেই পরীক্ষাগুলো করে তাহলে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি। এর মধ্যে একটা হচ্ছে যে ফিজিক্যাল এক্সামিনেশন, আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করি। আমরা অনেক ক্ষেত্রে পেশেন্টকে লেফট ল্যাটারাল পজিশন বা বাঁ দিকে কাত হয়ে শুইয়ে আমরা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে প্রোস্টেট পালপেট করার চেষ্টা করি। অনেক সময় যদি দেখা যায় এটার দ্যাট ইজ পালপেশনে যদি দেখা যায় যে এর কনসিস্টেন্সিটা, সাধারণত প্রোস্টেটটা ফার্মিন কনসিস্টেন্সি হয়, যদি দেখা যায় একটু হার্ড বা একটু নডিউলার হয়ে গেছে বা মনে হচ্ছে যে ইন্ডিউরেশন প্রেজেন্ট, তো সেক্ষেত্রে আমরা বলি যে প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। সেকেন্ড হচ্ছে সিরাম পিএসএ বলি। তো রক্তের এই পরীক্ষাটার মাধ্যমে সাধারণত নর্মালি এজ স্পেসিফিক পিএসএ, মানে প্রত্যেকটা বয়সভেদে পিএসএ আলাদা করে দেওয়া আছে, তাও আমরা জেনারেলি যদি লেস দেন 4 ন্যানোগ্রাম পার এমএল ডিএল যদি থাকে, মানে 4-এর নিচে যদি থাকে পিএসএ, সেক্ষেত্রে আমরা বলি যে তার প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। সো পিএসএ ইজ এ ফ্যাক্টর, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন ইটস এ ফ্যাক্টর অলসো। তো এই দুটো, এবং হচ্ছে যে আলট্রাসোনোগ্রাম অফ দ্য কেইউবি প্রোস্টেট উইথ এমসিজি পিভিআর। তো সেক্ষেত্রে আলট্রাসোনোগ্রামেও
কিছু ফাইন্ডিং থাকলে পরে ধারণা করতে পারি যে সেটা হয়তো ম্যালিগন্যান্সির দিকে যাচ্ছে। অনেক সময় হাইপোইকুইক শ্যাডোগুলো বেশি পাওয়া যায় প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে। আর নর্মালি আমরা পেশেন্টকে 40 ইয়ার্সের পরে বা 50 ইয়ার্সের পরে যদি কোনো এরকম থাকে যে তার ফ্যামিলি হিস্ট্রি আছে, যে তাদের ফ্যামিলিতে কোনো প্রোস্টেট ক্যান্সারের আগে রোগী ছিল বা প্রোস্টেট ক্যান্সারে ভুগে সে মারা গেছে, সেক্ষেত্রে আমরা স্ক্রিনিংয়ের আওতায় আনি এবং তাদেরকে আমরা অবশ্যই বলি যে আপনারা এই রুটিন পিএসএটা করবেন, আপনি ডিআরইটা করবেন, আপনি আলট্রাসোনোগ্রামটা করবেন, করে আপনি সচেতনতার মাধ্যমে আপনি আমাদের কাছে একেবারেই। তো প্রোস্টেট ক্যান্সার যখন ধরা পড়ে কি কি উপসর্গ নিয়ে রোগীরা আসলে এই কমপ্লেইনগুলো আসলে অনেক সময় এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেটের যে ফিচার এটার সাথে মিলে যায়। কিছু কিছু উপসর্গ এটা অ্যাডভান্স স্টেজে যখন চলে যায় তখন যেটাকে বলে আমরা মেটাস্টেসিস, মানে ক্যান্সার যখন এক জায়গা থেকে অন্য জায়গায় সারা শরীরে ছড়ে যায়, ছড়িয়ে গেলে যে উপসর্গগুলো দেখা যায় সেই উপসর্গগুলোও নিয়েও প্রেজেন্ট করে। তো প্রাথমিকভাবে সাধারণত একটা অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে। 2 নম্বর হচ্ছে যে কিছু ভয়েডিং সিমটমস থাকতে পারে, যে তার আমরা 2 ভাগে ভাগ করি, যে ইরিটেটিভ অ্যান্ড অবস্ট্রাকটিভ সিমটমস। এই সিমটমসগুলো যদি থাকে, তার পেশেন্টের ফ্রিকোয়েন্সি থাকতে পারে, মানে ঘন ঘন প্রস্রাব করছে বা একটা ডিসকমফোর্ট ফিল করছে, বা পেশেন্টের দেখা যাচ্ছে হিমাচুরিয়া হচ্ছে, মানে হচ্ছে প্রস্রাবের সাথে তার রক্ত যাচ্ছে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে মেটাস্ট্যাটিক সিমটম যেটা আমরা বলি, অনেক সময় বোন পেইন, মানে লো ব্যাক পেইন। আমরা সাধারণত দেখা যায় যে একটা পেশেন্ট 60 বা 70 ইয়ার্সের একটা পেশেন্ট, উনি বলছে যে আমার কিছুদিন ধরে ব্যাক পেইন হচ্ছে, হঠাৎ করে কোমর ব্যথা হচ্ছে। তো সাধারণত এই পেশেন্টগুলো দেখা যায় যে অর্থোপেডিক ডক্টর বা সার্জনের কাছে গেল, অর্থোপেডিক ডক্টরও উনি হয়তো রুটিন চেক আপ করে দেখলো যে ফ্র্যাকচার আছে। তো আসলে অনেক সময় প্রোস্টেটিক ক্যান্সার লাম্বার ভার্টিব্রাতে মেটাস্টেসিস হয়েও ফ্র্যাকচার নিয়েও প্রেজেন্ট করতে পারে, এবং অনেক ক্ষেত্রে নিউরোলজিক্যাল সিমটম নিয়েও প্রেজেন্ট করতে পারে, যেমন লোয়ার লিমগুলোতে যদি প্যারাস্থেশিয়া বা নামনেস থাকে, বা যদি উইকনেস থাকে, বা কম্প্রেশন থাকে সেন্ট্রাল ক্যানেলে, তো সেক্ষেত্রেও দেখা যায় যে এটা প্রোস্টেট থেকে ম্যালিগন্যান্সি ছড়িয়ে গিয়েও এটা হতে পারে। আচ্ছা, তো এর কি কি স্টেজ আছে বা কয় ধরনের হতে পারে যদি একটু জানাতেন? আচ্ছা, সাধারণত আমরা বলি যে অনেক সময় দেখা যায় যে পেশেন্ট আমাদের কাছে আসছে যে অ্যানলার্স প্রোস্টেট বা প্রোস্টেটিক স্ফীতির সমস্যা নিয়ে আসছে। তো আমরা দেখা গেল যে তাকে অপারেটিভ ট্রিটমেন্ট দিলাম, ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট বা টিউআরপি বলি। পরে হিস্টোপ্যাথোলজিতে দেখা গেল যে তার প্রোস্টেটিক ক্যান্সার। তো এটাও একটা ইনসিডেন্টাল ফাইন্ডিং, যে তার এরকম একটা প্রসিডিউর করতে গিয়ে আরেকটা প্রসিডিউরে দেখা গেল যে পাওয়া গেল। তো আসলে আমরা যদি গ্রসভাবে বলি যে লোকালাইজড প্রোস্টেট ক্যান্সার একটা টার্ম, আরেকটা হচ্ছে যে অ্যাডভান্স লোকালি অ্যাডভান্স প্রোস্টেট ক্যান্সার, আরেকটা হচ্ছে যে অ্যাডভান্স অর মেটাস্ট্যাটিক প্রোস্টেট ক্যান্সার হয়ে গেছে। যদি দেখা যায় যে প্রোস্টেট ক্যান্সারগুলো প্রোস্টেটের ল্যাটারাল লোব বা লোবের মধ্যে থাকে, বা আশেপাশে ইউরিনারি ব্লাডার বা নিচের দিকে ইউরেথ্রাকে ইনভলভ না করে, সেক্ষেত্রে আমরা এটাকে লোকালাইজড বলি, মানে একটা জায়গায় সে আছে, এখনো ছড়ায়নি। আর যদি দেখা যায় যে প্রোস্টেটের ক্যান্সারটা তার ক্যাপসুলকে ইনভেট করছে বা আশেপাশের সারাউন্ডিংসকে ইনভলভ করছে, তাহলে এটা লোকালি অ্যাডভান্স বলি। স্যার, একটু জানাবেন যে প্রোস্টেট ক্যান্সারে কি কি অপারেশন রয়েছে, এবং বিভিন্ন সময় আমরা যেমন জরায়ু ক্যান্সারে জরায়ু ফেলে দিতে পারি আর্লি স্টেজে, এক্ষেত্রে কি সেটি সম্ভব কিনা, বা প্রোস্টেট গ্রন্থি এটি কি আসলে আবশ্যক কিনা শরীরে? আমরা কিছু উপসর্গ যখন পেয়ে থাকি তখন আমরা ইনভেস্টিগেশনগুলোর মাধ্যমে আমরা আসলে নিশ্চিত হওয়ার চেষ্টা করি যে এটা কি প্রোস্টেট ক্যান্সার নাকি প্রোস্টেটের অন্য কোনো সমস্যা। সিমিলার টাইপ অফ সিমটমগুলো নিয়ে পেশেন্ট আসলো, একই রকম সিমটম, কিন্তু দেখা গেল যে পরবর্তীতে আইডেন্টিফাই হলো যে সেটা তার প্রোস্টেট ক্যান্সার। তো আমরা সাধারণত ইউরিনারি এক্সামিনেশনগুলো তো করি, ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন যেগুলো আছে সেগুলোও আমরা করি, এবং অনেক সময় আমরা যখন পিএসএটা রক্তে বেশি পাই তখন প্রোস্টেট বায়োপসি বলে একটি টার্ম আছে, যে ইনভেস্টিগেশন আছে, যে আমরা প্রোস্টেট থেকে মাংস নিয়ে পরীক্ষা করে আসলে দেখতে চাই যে হিস্টোলজিক্যাল কোনো ফিচার আছে কিনা ম্যালিগন্যান্সির বা ক্যান্সারের। তো সেক্ষেত্রে আমরা নিশ্চিত হই যে হ্যাঁ এটা প্রোস্টেট ক্যান্সার। তো সেক্ষেত্রে আমাদের গ্লিসেন স্কোর বলে একটা স্কোরিং সিস্টেম আছে, তো এবং কী ধরনের হিস্টোলজিক্যাল প্যাটার্ন তার আছে, এবং স্টেজিং কিছু ইনভেস্টিগেশন আমরা করে থাকি, সিটি স্ক্যান বা এমআরআই করে থাকি, এবং হচ্ছে তার স্টেজিংটা আমরা নির্ধারণ করি যে এটা কি লোকালাইজড আছে নাকি ছড়িয়ে গেছে। অনেক ক্ষেত্রে এই ট্রিটমেন্ট প্রোটোকলগুলো এক্সপেক্টেন্ট একটা ট্রিটমেন্ট থাকে, ওয়াচফুল ওয়েটিং যে আমরা অবজার্ভ করি,
কিউরেটিভ কিছু ট্রিটমেন্ট থাকে, যে যদি লোকালাইজ থাকে তাহলে আমরা কী করব, লোকালি অ্যাডভান্স হলে কী করব, বা যদি মেটাস্টেসিস হলে সেক্ষেত্রে কী করব। যদি পেশেন্টের দেখা যায় লাইফ এক্সপেক্টেন্সি বলে একটা ব্যাপার থাকে, যে পেশেন্ট আমরা মনে করছি যে পেশেন্ট 5 বছরের বেশি বাঁচবে না, বা দেখা যাচ্ছে যে পেশেন্টের কোমরবিডিটি খুব বেশি, সেক্ষেত্রে যদি পেশেন্ট কন্ডিশন যদি ভালো না হয়, সেক্ষেত্রে আমরা কিউরেটিভ ট্রিটমেন্টের অপশন দিকে সাধারণত যাই না। মানে প্রোস্টেটটা আপনি যেটা বললেন যে রেডিক্যাল প্রোস্টেটেক্টমি বলে আমাদের একটা টার্ম আছে, যে আমরা যখন প্রাথমিকভাবে আইডেন্টিফাই করতে পারি যে প্রোস্টেটটা লোকালাইজড, সেক্ষেত্রে আমরা প্রোস্টেটটা কেটে ফেলে দিই। আচ্ছা। তো এটার মাধ্যমে নির্মূল করা সম্ভব। কিন্তু যদি দেখা যায় যে না, পেশেন্টের লাইফ এক্সপেক্টেন্সি আছে 10 বছরের বেশি পেশেন্ট বাঁচার সম্ভাবনা আছে, এবং পেশেন্টের যে প্রোস্টেটের ক্যান্সার সেটা লোকালাইজড, একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ, সেক্ষেত্রে পেশেন্ট ফিট, তো সেক্ষেত্রে আমরা অনেক সময় 2টা অপশন চিন্তা করি। একটা বলে যে রেডিক্যাল রেডিওথেরাপি, আমরা হচ্ছে যে অপারেশন না করেও শুধু রেডিওথেরাপির মাধ্যমে বাইরে থেকে এক্সটার্নাল বিম, অথবা আমরা বলি যে ব্রাকিথেরাপি, মানে কোনো একটা পেন্সিলের মতো বা কোনো একটা সিড আমরা প্রোস্টেটে ইনপুট করে দিয়ে একটা নির্দিষ্ট সময় ফলো আপ করে আমরা দেখি যে প্রোস্টেটের সাইজটা কি শিঙ্ক করলো কিনা, বা প্রোস্টেটের ক্যান্সারটা কি কমে গেল কিনা। এটা রেডিক্যাল রেডিওথেরাপির মাধ্যমে করা যায়, অথবা যদি আমরা সেটা না করি সেক্ষেত্রে আমরা প্রোস্টেট অপারেশন করেও রেডিক্যাল প্রোস্টেটম করেও করতে পারি। এখন অনেকভাবে করা যায়, যেমন এখানে ট্র্যাডিশনাল ওপেন রেডিক্যাল প্রোস্টেটেক্টমি আছে, এবং বাইরে আমাদের অ্যাডভান্স রোবোটিক প্রোস্টেটেক্টমি আছে। তো এই অপশনগুলো রয়ে গেছে। আর যেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাডভান্স হয়ে গেছে, যে সেটা প্রোস্টেটিক ক্যাপসুলের চারদিকে ছড়িয়ে গেছে বা লোকালি ইনভেট করে গেছে, সেক্ষেত্রে আমরা কম্বাইন্ড থেরাপি ইউজ করি। অনেক সময় দেখা যায় যে নিউ অ্যাডজুভেন্ট, আগে হচ্ছে যে রেডিওথেরাপি দিয়ে সেটাকে শ্রিঙ্ক করে, তারপরে আমরা অপারেশন করে তারপরে হয়তো আবার একটা থেরাপি দিলাম, সেটা করা যায়। অথবা আমরা প্রোস্টেট অপারেশন করে তারপরে হচ্ছে যে আমরা থেরাপি দিতে পারি। ডিপেন্ড করে যে আসলে কোন স্টেজে আছে রোগীর কি অবস্থা, সবকিছু মিলিয়ে এখানে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেন। স্যার, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, সবশেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? আমাদের দর্শকদের ক্ষেত্রে একটি পরামর্শ, যখনই বিশেষ করে পুরুষ যারা আছেন, যখন একটা সুনির্দিষ্ট সময়ের পরে কোনো ধরনের সিমটম বা সাইন বা প্রোস্টেটিক কোনো সমস্যায় আপনি ভুগছেন, বা মনে হচ্ছে যে প্রস্রাবের কোনো ইনফেকশন হচ্ছে, বা কোনো ডিসকমফোর্ট, বা মনে হচ্ছে যে প্রস্রাবটা ঠিকমতো হচ্ছে না, আপনি দ্রুত ইউরোলজিস্টের শরণাপন্ন হবেন এবং সুনির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থা নেবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।